সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচাটি গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছেই। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল। অ্যাসিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকুঠির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মাসুম বিল্লাহ। আজকে আমরা বাংলা নবম দশম শ্রেণীর সিলেবাসভুক্ত জীবনানন্দ দাশের কবিতা সেই দিন এই মাঠ কবিতাটি আবৃত্তি করব। কবিতার সম্পর্কে বিস্তারিত এবং কবিতাটির অর্থ বোঝার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করেন, স্যার, কবিতাটি অত্যন্ত ছোট হওয়া সত্ত্বেও আমরা কবিতাটিকে বুঝি না। আসলেই সত্য কথা, এই কবিতাটি অত্যন্ত ছোট একটি কবিতা, অল্প কয়েক লাইনে, কিন্তু অনেক বেশি তাৎপর্যমণ্ডিত। এই কবিতার ভিতরে লুকিয়ে আছে হাজার কথা, হাজার উপন্যাস। আমরা চাইলেই এই কবিতাটিকে খণ্ডন করতে পারি, এই কবিতাটিকে ব্যাখ্যা করতে পারি বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, এবং অনেক সময় লেগে যাইতে পারে। আমি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে একটু সংক্ষিপ্ত রূপে এই কবিতাটিকে অর্থ করে বোঝানোর চেষ্টা করব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। জীবনানন্দ দাশ মৃত্যুর কথা স্মরণ করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন, আমি জীবনানন্দ দাশের মৃত্যু হলে এই মাঠ, এই নদী কোনো কিছু স্তব্ধ হবে না। প্রকৃতি তার গতিতে চলমান থাকবে, যেমন করে সে আবহমান কাল ধরে চলে আসছে। প্রকৃতিকে থামানো সম্ভব না। আমার মতো ক্ষুদ্র এক জীবনানন্দ দাশের মৃত্যুতে, অথবা আমার মতো ক্ষুদ্র এক মাসুম বিল্লাহর মৃত্যুতে এই পৃথিবীর কোনো কিছুই আসবে যাবে না। পৃথিবী তার নিজস্ব গতিতে নিজের মতো করেই চলতে থাকবে, অর্থাৎ কারো কোনোই সমস্যা হবে না আমি যদি আমার এই ক্ষুদ্র প্রাণটি ত্যাগ করি। তিনি বলছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। আমরা যদি একটু 3D বা কল্পনার মতো করে চিন্তা করি যে জীবনানন্দ দাশ ধরুন পড়ন্ত বিকেলের একটি জায়গায় বসে আছেন, তার পাশে একটি মাঠ, সেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক লোক, অনেকেই দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। তার পাশে একটি নদী, নদীতে নৌকা চলতেছে, খেয়া পারাপারের নৌকা। পরন্ত বিকেল, সূর্য একেবারে নিবু নিবু। এই পর্যায়ে তিনি কবিতাটি লিখতেছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। কোন দিন? আমি জীবনানন্দ দাশ যেদিন মারা যাব, সেদিন এই মাঠ স্তব্ধ হবে না। আজকে যেমন ছোটাছুটি করতেছে বাচ্চারা, আজকে যেমন মানুষেরা চলতেছে ছুটতেছে, সেদিনও সেরকম ভাবে চলবে, ছুটবে। আমার মৃত্যুতে এই মাঠ থেমে যাবে না। আজ যেমন এই নদীকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, প্রকৃতিকে নিয়ে স্বপ্ন দেখে, জীবন চলার জন্য মানুষের ইচ্ছে, আকাঙ্ক্ষা, স্বপ্ন, কোনো কিছু সেদিন থেমে থাকবে না। এই জন্যই তিনি বলেছেন, এই নদী নক্ষত্রের নিচে সেদিনও দেখবেন স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমরা বেঁচে থাকলেই, বা আমরা যতদিন বেঁচে থাকি স্বপ্ন দেখি, অনেক কিছুই আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়। তো মৃত্যুর সাথে সাথে সেটা আমাদের শেষ হয়ে যায়। কিন্তু আমি মাসুম বিল্লাহ যদি মৃত্যুবরণ করি, পৃথিবীর আর সব মানুষ কি তাদের এই স্বপ্ন, তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কি শেষ করে দিয়ে দিবে? তারা কি স্বপ্ন দেখা ভুলে যাবে? না, কখনোই না। এজন্যই তিনি বলতেছেন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে, ধরো সারা রাত যখন একটা চালতা ফুলের উপর কুয়াশা পড়ে, শিশির বিন্দু জমে জমে সেই ফুলটা ভিজে যায়, এবং সকালবেলা সেই ফুল থেকে একটা ভিজে গন্ধ বেরোয়। জীবনানন্দ দাশ বোঝাতে চেয়েছেন, আমি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করলে কুয়াশা পড়া কি বন্ধ হয়ে যাবে? এই শিশিরে যেমন করে চালতা ফুল ভিজে যায়,
আমার মৃত্যুর পর কি সেটা বন্ধ হয়ে যাবে? চালতা ফুল কি আর ভিজবে না? অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি মারা গেলেও যেমন করে ভোরের বেলা কুয়াশা পড়ে, সকালের শিশিরে চালতা ফুল ভিজে যায় এবং সেখান থেকে একটা ভিজে গন্ধ বের হয়, সেটা চলতেই থাকবে। আমার মৃত্যুতে চালতা ফুল ভেজা বন্ধ হবে না বা তার ঘ্রাণ বিলিয়ে দেওয়া বন্ধ হবে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? আমাদের এই স্বপ্ন দেখা, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা কখনোই থেমে থাকবে না। পৃথিবীর মানুষ সেদিনও স্বপ্ন দেখবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছেই। তিনি ওই সময়, বা আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের যে আবহাওয়া, সবুজ মাঠ, প্রকৃতির যে আবহাওয়া, তিনি এটাকে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছেই। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ ঠিক প্রতিদিন যেমন করে আমাদের কোলাহলময় জীবন আমরা যাপন করি, নদীতে নৌকা পার হয়, যাত্রীরা পার হয় এবং সন্ধ্যের সময় এসে আবার খেয়া নৌকাগুলো তীরের খুব কাছে লেগে যায় বা বেঁধে রাখা হয়, ঠিক সেরকম করে প্রকৃতি চলতেই থাকবে। মানুষ পৃথিবীতে আসবে যাবে, আসবে যাবে, প্রকৃতিও চলতেই থাকবে। আমার জীবনানন্দ দাশের মৃত্যুতে বা আমার ক্ষুদ্র মাসুম বিল্লার মৃত্যুতে প্রকৃতির কোনো কিছুই আসবে না, কোনো কিছুই যাবে না। এবং তিনি লাস্ট লাইনে একটি কথা বলেছেন, অ্যাশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। আমরা জানি অ্যাশিরীয় আর ব্যাবিলন দুটি প্রাচীন সভ্যতার নাম। এই সভ্যতার সময়ে একটা বিশাল যুগ ছিল, যে যুগটাকে আমরা অনেক সভ্য যুগ বলতে পারি। অ্যাশিরীয় সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতা বা ক্যালেডীয় সভ্যতা, এই সভ্যতাগুলো একসময় ছিল এবং তারা অনেক উন্নত জাতির মানুষ ছিল, উন্নত জীবনযাপন করত, কিন্তু আজ এই সভ্যতার কোনো চিহ্ন নেই। যাই এই লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে, অ্যাশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। পৃথিবীর অনেক বড় বড় সভ্যতা আজকে ধুলোর সাথে মিশে গেছে অথবা তাদের কোনো চিহ্নই নেই, কিন্তু পৃথিবী এখনো টিকে আছে, প্রকৃতি বর্তমান। অতএব প্রকৃতি নিরন্তর ছুটে চলে, প্রকৃতিকে কখনোই থামানো যাবে না, প্রকৃতি থামবেও না। কিন্তু আমাদের মৃত্যু হবে, আমরা আসবো, যাব। আশা করি আজকের এই কবিতাটির অর্থ তোমরা বুঝতে পেরেছ। তো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।